আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা পড়তেছি অষ্টম শ্রেণী বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় সমন্বয় ও নিঃসরণ। এই চ্যাপ্টারের উপর ইতিপূর্বে আমরা 3টা পর্ব শেষ করে ফেলেছি এবং এটা আমাদের চতুর্থ নাম্বার পর্ব। আজকের পর্বে আমরা এই পার্ট 8 থেকে 10 পর্যন্ত, এই পার্ট 8 থেকে 10 এটা শেষ করে ফেলবো। ঠিক আছে, আজকের পড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সৃজনশীলে মোট ম্যাক্সিমাম সময় 3টা টপিক থেকে কোশ্চেন আসে। প্রথমটাই যে গতকালকে পড়াইছি নিউরনের যে পিকচার আঁকায় দিছি ওইটা, দ্বিতীয়টা হচ্ছে এই প্রতিবর্ত চক্র, আর তৃতীয়টা হচ্ছে রেচনতন্ত্র। ঠিক আছে, রেচনতন্ত্র আমরা আগামীকালকে পড়বো। আজকে আমরা এই প্রতিবর্ত চক্র পড়বো। এই প্রতিবর্ত চক্র থেকে কিন্তু সৃজনশীল আসে। ঠিক আছে, ওকে। মেরুরজ্জু কি, এটা কি আমাদের মনে আছে? মেরুরজ্জু কি, এটা কি আমাদের মনে আছে? আর হচ্ছে আমরা কি এটা জানতাম যে হচ্ছে আমাদের যে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম ছিল, সেরিব্রামের বহিরা আবরণের রং কি ছিল? সেরিব্রামের বহিরা আবরণের রং ছিল হচ্ছে ধূসর, তাই না? আর ভেতরের হচ্ছে রং কি ছিল? সেরিব্রামের ভেতরের অংশের রং কি ছিল? সাদা ছিল, হোয়াইট ম্যাটার বলতেছিলাম। আর এই যে মেরুরজ্জুর ভিতরে থাকে হচ্ছে ধূসর। মেরুরজ্জুর ভিতরে থাকে হচ্ছে ধূসর, কিন্তু আমরা সেরিব্রামের ভিতরে পড়ছিলাম সাদা, এখানে হচ্ছে ধূসর, তার মানে উল্টাটা। ঠিক আছে, এই যে লেখা আছে মস্তিষ্কের উল্টাটা। ঠিক আছে, ওকে। এখন এই যে মেরুরজ্জু না, দাঁড়াও দেখাচ্ছি, কারণ এটা চেঞ্জ করে নি। ওকে, মেরুদণ্ডের মধ্যে মেরুরজ্জু থাকে। মেরুরজ্জু কোথায় থাকে? মেরুদণ্ডের মধ্যে। আমরা জানি না যে আমাদের পিঠের এই যে মাঝখান দিয়ে একটু যে নিচু অংশ, আমাদের পিঠের মাঝখান দিয়ে যে নিচু অংশ, তোমরা হাত দাও, পিঠে হাত দাও, এখনই হাত দাও, হাত দিলে মাঝখানে যে নিচু অংশ, এটা হচ্ছে আমাদের মেরুদণ্ড। ঠিক আছে, এটা হচ্ছে মেরুদণ্ড। এই মেরুদণ্ডের ভিতর দিয়ে মেরুরজ্জুটা যায়। এই যে মেরুরজ্জুটা আমরা এখানে দেখতে পাচ্ছি না, এই যে মেরুরজ্জুটা, এই মেরুদণ্ডের ভিতর দিয়ে যায়। ঠিক আছে, এই কারণে বলছে মেরুদণ্ডের ভেতরে মেরুরজ্জু সংরক্ষিত থাকে। ওকে, মেরুরজ্জু শ্বেত পদার্থের ভিতর দিয়ে আজ্ঞাবাহী ও অনুভূতিবাহী স্নায়ুতন্ত্র যাতায়াত করে। মেরুরজ্জুর শ্বেত পদার্থের ভিতর দিয়ে, কি পদার্থ? শ্বেত মানে হচ্ছে সাদা অংশের ভিতর দিয়ে, মেরুরজ্জুর সাদা অংশের ভিতর দিয়ে। সাদা অংশ কি ছিল? মেরুরজ্জুর বাহিরের দিকে ছিল, তাই না? সেই সাদা অংশের ভেতর দিয়ে আজ্ঞাবাহী ও অনুভূতিবাহী স্নায়ুতন্ত্র যাতায়াত করে। এখন কথা হচ্ছে আজ্ঞাবাহী কি, অনুভূতিবাহী কি, এগুলো তোমরা জানো না, আমি বুঝাই দিব, সমস্যা নেই, আমি বুঝাই দিব। এখন এতটুকু তো বোঝা গেছে। তাহলে আজ্ঞাবাহী ও অনুভূতিবাহী স্নায়ুতন্ত্র মেরুরজ্জুর কোন পদার্থের ভিতর দিয়ে যায়? শ্বেত পদার্থ বা সাদা পদার্থের ভিতর দিয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এখন আজকে আমাদের মূল বিষয়, আমরা যখন ধরো তোমাকে একটা মশা কামড় দিল, তুমি টের পেয়ে কি করো? ঠাস করে সেই মশাটাকে মেরে ফেলো না? টের পাওয়ার সাথে সাথে তুমি মশাটাকে মেরে ফেলো। আবার ধরো তুমি আমার হচ্ছে তুমি কোনো গরম পাতিল ধরো, যে তুমি ধরছো হাত দিয়ে, গরম লাগার সাথে সাথে আমরা হাতটা হটায় ফেলি না? আচ্ছা, তোমার কি মাথায় কখনো এই কোশ্চেন আসে নাই যে আমি কেন সাথে সাথে হটায় ফেলতেছি? আমি আমার মনের অজান্তে ওইটা করে ফেলতেছি না? মনের অজান্তে যখন তোমার চোখে ধরো যে অনেক বেশি আলো এসে লাগে, আমরা মনের অজান্তে কি চোখটাকে ছোট করে ফেলি না? চোখের পাতা দিয়ে চোখটাকে ছোট করে ফেলি না মনের অজান্তেই? এগুলো কি কারণে হয়? সেইটা হইছে আজকে আমাদের পড়া। ঠিক আছে, সেইটা হইছে আজকে আমাদের পড়া। এখন কথা হচ্ছে প্রতিবর্ত চক্র পড়বো আজকে আমরা। এই প্রতিবর্ত চক্রের ভিতরে এখন আমাদের জানা লাগবে প্রতিবর্ত চক্র বা হচ্ছে ক্রিয়া মানে কি। প্রতিবর্ত ক্রিয়া মানে হচ্ছে হঠাৎ কিছু ঘটলে আমরা না ভেবেই সাথে সাথে যেটা করি, হঠাৎ কিছু ঘটলে, এই যে হাতে যে পিন ফুটে, আমাদের অনেক সময় স্টেপলার করতে গেলে হাতে কিন্তু পিন ফুটে যায়। আবার অনেক সময় তোমরা যেন মেয়েরা স্কাপ মারো, অনেক সময় ওই পিন দিয়ে কি হয়, পিন অনেক সময় হাতে ফুটে যায়, তাই না? ফুটার সাথে সাথে কি করি আমরা? হাতটাকে হটাই ফেলি না? এই যে হঠাৎ করে করতেছি। আবার যে হাতে আগুন লাগলে আমরা কি করতেছি? হঠাৎ করে হাতটা হটায় ফেলতেছি, তাই না? এইটা যে আমরা হঠাৎ করে করতেছি, আমরা না ভেবেই করতেছি, এইটাই হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে, এটাই কি প্রতিবর্ত ক্রিয়া। ওকে, এখন আগে আমাদের জানা লাগবে অনুভূতিবাহী স্নায়ু কি, আর আরেকটা জানা লাগবে হচ্ছে আজ্ঞাবাহী স্নায়ু কি। অনুভূতিবাহী স্নায়ু মানে কি জানো? স্নায়ু কি, এটা তো আমরা জানতাম, তাই না? যে আমাদের শরীরের ভিতরে এই যে এগুলো হচ্ছে স্নায়ু, এরা কি করে? বার্তা বহন করে বা মেসেজ বহন করে, তাই না? আমরা পড়ছিলাম এই যে স্নায়ু। এখন কথা হচ্ছে যে সকল স্নায়ু অনুভূতি বহন করে তাদেরকে অনুভূতিবাহী স্নায়ু বলে। যে সকল স্নায়ু অনুভূতি বহন করে তাদেরকে অনুভূতিবাহী স্নায়ু বলে। আর আরেকটা হচ্ছে আজ্ঞাবাহী। আজ্ঞা মানে প্রথমে আমাদের মনে রাখা লাগবে, আজ্ঞা মানে কি? আজ্ঞা মানে হচ্ছে নির্দেশ। আজ্ঞা মানে কি? আজ্ঞা মানে নির্দেশ, আমাদের এটা মনে রাখা লাগবে। আজ্ঞা মানে কি? আজ্ঞা মানে
নির্দেশ, নির্দেশ, ঠিক আছে? আজ্ঞা মানে নির্দেশ বা আদেশ, ঠিক আছে? আচ্ছা, এখন আজ্ঞাবাহী জিনিসটা কি আর হচ্ছে অনুভূতিবাহী জিনিসটা কি, এইটা আমরা একটু এখন পড়বো। ধরো এটা তোমার হাত, এখন কথা হয়েছে আমি কেন ব্ল্যাক হাত দিলাম, ঠিক আছে? আমাদের সকলের ভিতরে এই প্রবণতাটা আছে, আমরা ব্ল্যাক দেখে পছন্দ করি না, বাট এই হাতটাকে এখন আমরা আমাদের নিজেদের হাত অনুভূতি মানে হচ্ছে উপলব্ধি করব কি, যে আমরা ভাববো এখন এটা আমাদের হাত, ঠিক আছে? এখন ধরো তোমার এই হাতে আগুন লাগলো, আগুন না তো সরি, গরম লাগলো, কোনো মতে গরম লাগলো, তাহলে কি হবে? গরমটা প্রথমে তোমার হাতের স্কিনে লাগবে না? গরমটা তোমার প্রথমে তোমার হাতের স্কিনে লাগবে, তাই না? তোমার হাতের বা চামড়াতে লাগবে, ঠিক আছে? তারপরে তারপরে চামড়াতে লাগার পরে কি হয় বলতো? চামড়াতে এই যে ধরো তোমার এই হাতের এখানে লাগলো, এই চামড়াতে লাগার পরে কি হচ্ছে? অনুভূতিবাহী স্নায়ু এই তোমার এই যে চামড়াতে যে লাগার পরে যে যন্ত্রণাটা লাগতেছে মানে কি, তোমার হাতে, আমি আবার বলি, তোমার হাতে লাগছে, আগুন লাগার পরে তোমার হাতে যন্ত্রণা হচ্ছে, এই মেসেজটা এই বার্তাটা কি করতেছে? এই যে এগুলো হচ্ছে অনুভূতিবাহী স্নেহ, এই অনুভূতিবাহী স্নেহর মাধ্যমে মেরুরজ্জুতে আসতেছে। কোথায় আসতেছে? মেরুরজ্জুতে আসতেছে অনুভূতিবাহী স্নেহর মাধ্যমে। তারপরে মেরুরজ্জু কি বলতেছে জানো? মেরুরজ্জু বলতেছে তার আজ্ঞাবাহী স্নায়ুকে আদেশ দিচ্ছে, যে বলতেছে যে স্নায়ু ওইখানে সিগন্যাল পাঠাও, যেন হাতটাকে হটায় ফেলতে বলো। কি বুঝো নাই? আমি আবার ক্লিয়ার করে বলতেছি। সর্বপ্রথম কি হচ্ছে? আগুনটা এসে হাতে লাগতেছে, দেন হাত থেকে কি অনুভূতিবাহী স্নায়ুর মাধ্যমে মেরুরজ্জুতে যাচ্ছে সিগন্যালটা, যে হাতটা আগুনের উপরে আছে, ঠিক আছে? দেন এই মেরুরজ্জু আজ্ঞাবাহী স্নায়ুকে বলতেছে যে হচ্ছে হাতকে বলো এখান থেকে হাত সরে যাইতে, ঠিক আছে? সিম্পল, এইটাই সিম্পল বিষয়, এইটাই আমাদের এই প্রতিবর্তী চক্রতে ওইখানে লেখা আছে এই জিনিসটাই। আচ্ছা, এই জিনিসটা তো আমরা আমাদের মুখের ভাষায় বললাম, তাই না? কিন্তু এটা তো আমাদের পরীক্ষার খাতায় তো লেখা লাগবে। পরীক্ষার খাতায় লেখার সময় আমরা কিভাবে লিখবো সেটা আমরা এখন একটুখানি দেখি, হ্যাঁ? আচ্ছা, প্রথমে আমরা স্টেপ বাই স্টেপটা লিখি। সর্বপ্রথম কি হচ্ছে? ত্বকে আমাদের কি হচ্ছে? যন্ত্রণা হচ্ছে। এটা এই সিগন্যালটা প্রথমে ত্বক থেকে কিসে যাচ্ছে? অনুভূতিবাহী স্নায়ুতে যাচ্ছে। অনুভূতিবাহী স্নায়ুতে যাচ্ছে, স্নায়ু। দেন এই অনুভূতিবাহী স্নায়ুর মাধ্যমে কোথায় যাচ্ছে? মেরুরজ্জুতে যাচ্ছে, তাই না? মেরুরজ্জুতে যাচ্ছে। এই মেরুরজ্জু কি করতেছে? আজ্ঞাবাহী বা আদেশ গ্রহণ করে বা আদেশ বহন করে এই টাইপের স্নায়ুকে আদেশ দিচ্ছে। আজ্ঞাবাহী স্নায়ুকে আদেশ দিচ্ছে যে, ও দেখ শান্ত লিখে রাখছি নাকি, স্নায়ু। ওকে, এই আজ্ঞাবাহী স্নায়ুকে আদেশ দিছে যে হচ্ছে হাতকে যে বলো যে সেখান থেকে সরে যাইতে, তখন হাত আজ্ঞাবাহী স্নায়ু তারপরে কি হাতকে যে বলতেছে, ঠিক আছে? এখন এখানে এখন এগুলো কিছু বইয়ের ভাষা আছে। ত্বকটা কি করছে? সর্বপ্রথম তাপটা গ্রহণ করছে, তাই না? এই কারণে এটাকে বলা হচ্ছে গ্রাহক অঙ্গ। তারপরে হচ্ছে অনুভূতিবাহী স্নায়ু, তারপরে হচ্ছে মেরুরজ্জু। এখন এই মেরুরজ্জুটাকে কি বলা হয়? মেরুরজ্জুটাকে বলা হয় হচ্ছে প্রতিবর্ত কেন্দ্র। খুবই গুরুত্বপূর্ণ, প্রতিবর্ত কেন্দ্র। মেরুরজ্জুটাকে কি বলা হয়? প্রতিবর্ত কেন্দ্র। তারপরে আচ্ছা, আজ্ঞা বর্গীয় জয় এতে আমি তো, আমরা মানে ভার্সিটিতে ইংলিশে লিখি তো সব, এই কারণে বাংলা বানানে আমার খুবই সমস্যা হয়ে গেছে, ঠিক আছে? তারপরে প্রতিবর্ত কেন্দ্র থেকে আজ্ঞাবাহী স্নায়ুতে আসতেছে। আজ্ঞাবাহী স্নায়ু থেকে কি হচ্ছে? যে সাড়া প্রদানকারী অঙ্গ হচ্ছে এটা, ঠিক আছে? সাড়া প্রদানকারী অঙ্গ। শেষ। এই 5টা পয়েন্ট আমাদের মুখস্থ রাখা লাগবে। কয়টা পয়েন্ট? 5টা পয়েন্ট। এই 5টা পয়েন্ট আমাদের মুখস্থ রাখা লাগবে। 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট। এই 5টা পয়েন্টের কোনোটা যদি কাজ না করে সেক্ষেত্রে কি প্রতিবর্ত ক্রিয়াটা বা প্রতিবর্ত চক্রটা সম্পন্ন হবে না, ঠিক আছে? প্রতিবর্ত চক্রটা সম্পন্ন হবে না। এখন আমরা যদি বইতে যাই, এখন দেখবা সব সিম্পল হয়ে গেছে। এখন দেখো সব সিম্পল হয়ে গেছে। দেখো মেরুদণ্ডের মাধ্যমে, আচ্ছা এতক্ষণ তো পড়ছি,
তারপর হচ্ছে প্রতিবর্ত চক্র। তোমার হাতে মশা বসলে তুমি কি করবে? অবশ্যই মশাটাকে মারতে চেষ্টা করবে। তোমার হাতে মশা বসেছে, তুমি কিভাবে টের পেলে? তুমি মশার কামড় অনুভব করেছো, তাই তুমি এমনটি করেছো। ঠিক আছে, এতটুকু। তুমি মশার কামড় অনুভব করেছো কিসের কারণে? কিসের কারণে? ওই যে ত্বকের উপরে মশাটা বসছে, মশাটা তারপরে যে কামড়টা যে দিছে, এটা স্নায়ুর উদ্দীপনার মাধ্যমে। স্নায়ুর উদ্দীপনাটা কিসে চলে যায়? মেরুরজ্জুতে চলে যায়। আচ্ছা, স্নায়ুর ক্রিয়া যা উদ্দীপনায় সাড়া দেওয়ায় তাই। আচ্ছা, এটা এই লাইন না বুঝলেও চলবে। আয়নাতে আলো ফেলার সঙ্গে সঙ্গে যেমন আলো প্রতিফলিত হয়, প্রতিবর্ত ক্রিয়াটাও সেম ভাবে তেমন। আচ্ছা, এখানে প্রতিবর্ত ক্রিয়াটাকে কিসের সাথে তুলনা করছে দেখো তো? আলো প্রতিফলন, আলোর প্রতিফলনের সাথে কিন্তু তুলনা করছে। এতটুকু বোঝা গেছে? এতটুকুতে কিছুই বলে নাই যে তোমার হাতে মশা বসছে, মশা বসে তোমাকে কামড় মারার চেষ্টা করতেছে, তুমি মশাটাকে টের পেয়ে মেরে ফেলছো। এখন তুমি কিভাবে টের পাইলে? টের পাইছো কারণ তোমার স্কিনের উপরে যেহেতু মশাটা বসছে, দেন কি করছে? স্নায়ুর উদ্দীপনাটা তোমার মেরুরজ্জুতে গেছে। মেরুরজ্জু কি করছে? তারপরে আজ্ঞাবাহী স্নায়ুকে বলছে যে যাও ওইখানে মশাটা মেরে ফেলো। ঠিক আছে, ঠিক আছে, এই জিনিসটা অনেকটা এমনই কিন্তু। ওকে, প্রতিবর্তী ক্রিয়া ঘটে স্নায়ু তাড়নার তাৎক্ষণিক কার্যকারিতার ফলে। প্রতিবর্ত ক্রিয়া ঘটে স্নায়ু তাড়নার তাৎক্ষণিক কার্যকারিতার ফলে। স্নায়ু তাড়না কি? স্নায়ু তাড়না কি? স্নায়ুর ভিতর দিয়ে যে সংবাদ বা অনুভূতি প্রবাহিত হয় তাকে স্নায়ু তাড়না বলে। শেষ। আমরা যেমন হাতে মশা কামড় দিলে মশা তাড়িয়ে দেই, আবার হাতে বা পায়ে পিন ফুটলে আমরা নিমিষেই তা সরিয়ে নেই। এটা কিভাবে ঘটে? হাতের উপর মশা বসলে স্নায়ুর গ্রাহক প্রান্তে উদ্দীপক হলো মশা, এর উপস্থিতি অনুভব করার সঙ্গে সঙ্গে কোষ প্রান্তের সারা জায়গায় আমরা মশাটিকে তাড়িয়ে দিই অথবা মেরে ফেলি। এখানে একটু কঠিন কথাবার্তা লিখছে, এগুলো না মুখস্থ করলে তোমার চলবে। ঠিক আছে, তুমি জাস্ট রিডিং করবা। এ সকল ক্রিয়া যেন অজ্ঞাত সারে আপনা আপনি হয়ে যাচ্ছে, মানে এগুলো তোমার জ্ঞানের অজান্তেই হয়ে যাচ্ছে, সেটা বলতেছে। অজ্ঞাত সারে মানে হচ্ছে অজান্তেই হয়ে যাচ্ছে তোমার যখন হচ্ছে এই যে আগুনের ভিতরে হাত পড়তেছে, তুমি তোমার অজান্তে হাতটা সরায় ফেলতেছে না। এরূপ যে ক্রিয়া অনুভূতির উত্তেজনা দ্বারা উৎপন্ন হয়, মস্তিষ্ক দ্বারা চালিত হয় না, তাকেই প্রতিবর্ত ক্রিয়া বলে। প্রতিবর্ত ক্রিয়ার ওইখানে জাস্ট আমরা সিম্পল একটা সংজ্ঞা দিছিলাম যে হচ্ছে বোঝার জন্য, বাট এটা কিন্তু লেখা যাবে না। ঠিক আছে, এই সংজ্ঞাটা কিন্তু লেখা যাবে না, বাট এই সংজ্ঞাটা তোমাকে লেখা লাগবে। যে ক্রিয়া অনুভূতির উত্তেজনা দ্বারা উৎপন্ন হয়, মস্তিষ্ক দ্বারা পরিচালিত হয় না, তাকেই প্রতিবর্ত ক্রিয়া বলে। প্রতিটি প্রতিবর্ত চক্রের 5টি অংশ থাকে। কয়টা অংশ? 5টা অংশ। দেখো, এখন এই 5টা অংশ আমরা পড়ে ফেলছি আগে। এই 5টা অংশ আমরা আগেই পড়ে ফেলছি। গ্রাহক অঙ্গ, অনুভূতিবাহী স্নায়ু, এরপর প্রতিবর্তী কেন্দ্র, তারপরে আজ্ঞাবাহী স্নায়ু, তারপর সারা প্রদানকারী অঙ্গ। পড়ে ফেলছি। তাৎক্ষণিক আত্মরক্ষার জন্য কোন অঙ্গের তড়িৎ ক্রিয়ার নাম প্রতিবর্তী ক্রিয়া। এটার দরকার নেই, বাট এই সংজ্ঞাটা আমাদের মনে রাখা লাগবে। এই সংজ্ঞা, এই যে অনুভূতির উত্তেজনা দ্বারা উৎপন্ন হয়, এইটা তোমার যদি মনে রাখতে কষ্ট হয়, তুমি বলবা যে ক্রিয়া কোথায় থেকে? মেরুরজ্জু থেকে উৎপন্ন হয়, মস্তিষ্ক দ্বারা পরিচালিত হয় না, তাকে প্রতিবর্ত ক্রিয়া বলে। তাৎক্ষণিক আত্মরক্ষার জন্য কোন অঙ্গে আছে? এটাতে গেলে উদাহরণ: আগুনে হাত লাগা বা পায়ে পিনে হাত ফোটা মাত্র টেনে নেওয়া, চোখে প্রখর আলো পড়া মাত্র চোখের পাতা বন্ধ হয়ে যাওয়া, এগুলো হচ্ছে এর উদাহরণ। ওকে, ব্যাখ্যা: হাতে চামড়া পিন ফোটা মাত্র অনুভূতিবাহী স্নায়ুতন্ত্র পিন ফোটার যন্ত্রণা গ্রহণ করে। এই যন্ত্রণাদায়ক তাড়না অনুভূতিবাহী স্নায়ুতন্ত্রের মাধ্যমে মেরুরজ্জুতে পৌঁছায়। তাহলে প্রথমে কি হচ্ছে? হাতের চামড়া, তারপরে কি? অনুভূতিবাহী স্নায়ুতন্ত্রতে যাচ্ছে, তারপরে এই অনুভূতিবাহী স্নায়ুতন্ত্রের মাধ্যমে কি? মেরুরজ্জুতে পৌঁছায়। তারপরে মেরুরজ্জু করে কি? এই অনুভূতিবাহী স্নায়ু থেকে নিয়ে আজ্ঞাবাহী স্নায়ুতে প্রবাহিত করে দেয়, মানে আজ্ঞাবাহী স্নায়ুকে আদেশ দিয়ে দেয়। ঠিক আছে, ওখানে হাত সরা ফেলানোর জন্য। তারপর কি? স্নায়ু তাড়না আজ্ঞাবাহী কোষে পৌঁছা মাত্র পেশিতে প্রেরণ হয়, ফলে পেশি সংকুচিত হয় এবং যন্ত্রণা উৎস থেকে হাত সরিয়ে নেয়। তোমরা এখানে জাস্ট এটা মনে রাখো যে হচ্ছে প্রথমে চামড়া থেকে অনুভূতিবাহী স্নায়ুতন্ত্রতে যাচ্ছে, অনুভূতিবাহী স্নায়ুতন্ত্র থেকে মেরুরজ্জুতে যাচ্ছে, দেন মেরুরজ্জু থেকে আদেশ আসতেছে আজ্ঞাবাহী স্নায়ু হচ্ছে হাতটা সরায় ফেলতে বলতেছে। শেষ। এখানে অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া সহজে বর্ণনা করা হলো। আসলে পিন ফোটার সঙ্গে সঙ্গে বেশ কিছু অনুভূতিবাহী স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে। এই উদ্দীপনা অনেকগুলো পরস্পর সংযুক্ত স্নায়ু কোষের মাধ্যমে অনেকগুলো আজ্ঞাবাহী কোষে পরিবাহিত হয়। এসব আজ্ঞাবাহী স্নায়ু পেশিতে উদ্দীপনা বহন করে হাত সরিয়ে আনে, অনুভূতি মস্তিষ্কেও পৌঁছায়। আচ্ছা, এতক্ষণ আমরা দেখলাম কি অনুভূতিটা কি হলো? মেরুরজ্জুতে গেল, মেরুরজ্জু থেকে সোজা
তোমার হচ্ছে আদেশ চলে আসলো, বাট এটা কিন্তু মস্তিষ্কে পৌঁছায় না, আমাদের মাথায় পৌঁছায় না। মস্তিষ্কে কখন পৌঁছায়? মস্তিষ্কে এই কাজটা সম্পন্ন হওয়ার পরে যে সেটা মস্তিষ্কে পৌঁছায়, যাতে করে আমাদের শরীর বুঝতে পারে যে আসলে কি ঘটতেছে, কি হচ্ছে। ঠিক আছে, মস্তিষ্কে যদি না পৌঁছাইতে তাহলে তো আমরা জানতামই না যে আমরা আমাদের শরীরে একটা মশা এসে বসছে, আমরা সেই মশাটাকে মেরে ফেলছি। ঠিক আছে, আমরা জানতামই না। এই কারণে মস্তিষ্কেও পৌঁছায়। অনুভূতিটা কি মস্তিষ্কেও পৌঁছায়, সেটা পরে। ঠিক আছে, প্রতিবর্ত ক্রিয়া একটি সমন্বিত কার্যক্রম। এই দুইটা লাইন আমাদের একটু মুখস্থ রাখা লাগবে। প্রতিবর্ত ক্রিয়া একটি সমন্বিত কার্যক্রম। প্রতিবর্ত ক্রিয়া একটি সমন্বিত কার্যক্রম। এরপরে কি, প্রতিবর্ত ক্রিয়ার যে 5টি অংশ আছে এদের মধ্যে যে কোনো একটির অভাবে সঠিকভাবে এই প্রতিবর্ত ক্রিয়াটা কাজ করতে পারে না। এই যে 5টা অংশ আমরা পড়ছি না, এই যে 5টা অংশ আমরা পড়তেছি, গ্রাহক অঙ্গ, অনুভূতিবাহী স্নায়ু, প্রতিবর্ত কেন্দ্র, আজ্ঞাবাহী স্নায়ু, সাড়া প্রদানকারী অঙ্গ। এই যে 5টা আমরা পড়তেছি, এই 5টা যদি কোনো একটা কাজ সঠিকভাবে যদি না করতে পারে তাহলে প্রতিবর্ত ক্রিয়া সম্পন্ন হবে না। প্রতিবর্ত ক্রিয়া সম্পন্ন হবে না। আশা করি বুঝতে পারছো। এরপরে মেরুরজ্জু, দেখো এখানে এমসিকিউ এখান থেকে ম্যাক্সিমাম, মানে এমসিকিউ আসে না তেমন একটা, কারণ এটা সৃজনশীলের প্রশ্ন। মেরুরজ্জু কোথায় সংরক্ষিত থাকে? মেরুদণ্ডে। আমরা পড়ছি মেরুরজ্জুর কোনটির ভিতর দিয়ে অনুভূতিবাহী স্নেহতন্ত্র এক স্থান থেকে অন্য স্থানে যায়? কোনটির ভিতর দিয়ে? শ্বেত পদার্থ দিয়ে। তারপরে নিচে কোনটি প্রতিবর্তী চক্রের সাথে সম্পর্কযুক্ত? অনুভূতি। বাকিগুলা কি? জনন, খাদ্য গ্রহণ, রেচন, এগুলো কি সম্পর্কযুক্ত না? প্রতিটি প্রতিবর্ত চক্রে কয়টি অংশ থাকে? প্রতিবর্ত চক্রে 4টি কেন, 5টি হবে, আমরা পড়ে আসছি একটু আগে। এই 5টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে প্রতিবর্তী চক্রের অংশ কোনটা? এই 3টাই হবে, এখানে 3টাই হবে। শেষ। এমসিকিউ এই টপিক থেকে এমসিকিউ আসে না ভাইয়ারা, কিন্তু সৃজনশীলের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, ওকে। আজকের ক্লাসে আশা করি বুঝতে কষ্ট হয় নাই, আমি একদম ইজিলি বোঝানোর ট্রাই করছি। আর এই পিকচারটা দেখলাম একটা বোর্ডে আসছে, এখন এই পিকচারটা এইভাবে কি আঁকানো সম্ভব? এতটা ইজি এই পিকচার পরীক্ষার হলে এই শর্ট টাইমের মধ্যে আঁকানোটা কি সম্ভব? সম্ভব না। তোমরা সিম্পলি, আমি দেখাই দিচ্ছি একটা চিত্র, এইভাবে তোমরা আঁকাবা। সর্বপ্রথম আমি যেভাবে আঁকাচ্ছি এইভাবে তোমরা চাইলে আঁকাই দিয়ে আসতে পারো, কিন্তু এই চিত্র যদি কেউ আঁকাইতে পারো সে আঁকাইতে পারো, কিন্তু আসলে এটা অনেক টাইমের বিষয়ে আঁকানো সম্ভব না। সর্বপ্রথম গ্রাহক অঙ্গে একটা মশা এসে কামড় দিছে। ঠিক আছে, গ্রাহক অঙ্গ থেকে অনুভূতিবাহী স্নায়ুর মাধ্যমে কি হচ্ছে? অনুভূতিবাহী স্নায়ুর মাধ্যমে মেরুরজ্জুতে যাচ্ছে। মেরুরজ্জু, এইটা হচ্ছে আমাদের সেই মেরুরজ্জু, এটার ভিতর দিয়ে মেরুরজ্জুটা যাতায়াত করে। ঠিক আছে, এটা হচ্ছে মেরুরজ্জু। দেন মেরুরজ্জু কি করতেছে? আজ্ঞাবাহী স্নায়ুকে বলতেছে যে হচ্ছে ওই হাতটা সরায় ফেলতে। তোমরা জাস্ট এইভাবে লিখে দিবা। এখন এখানে মার্ক করে দেওয়া লাগবে যে কোনটা দ্বারা তুমি কি বুঝাইছো, এটা মার্ক না করে দিলে হবে না। ঠিক আছে, প্রথমটা কি? প্রথমটা হচ্ছে গ্রাহক অঙ্গ। গ্রাহক অঙ্গ, ঠিক আছে, গ্রাহক অঙ্গ। তারপরে এটা কি? এটার মাধ্যমেই তো যাচ্ছে, তাই না? তার মানে এটা কি? এটা হচ্ছে অনুভূতিবাহী স্নায়ু। অনুভূতিবাহী স্নায়ু। তারপরে এখানে লিখে দিবা এইভাবে, এইটা হচ্ছে মেরুরজ্জু। ঠিক আছে, তারপরে এইটা লিখে দিবা কি? আজ্ঞাবাহী স্নায়ু। আজ্ঞাবাহী স্নায়ু। ঠিক আছে, তারপরে এইটা কি? এইটা হচ্ছে ঐচ্ছিক পেশি। এটা হচ্ছে ঐচ্ছিক পেশি বা হচ্ছে গ্রাহক। এটা কি পড়ছিলাম আমরা জানো? এটা পড়ছিলাম হচ্ছে সাড়া প্রদানকারী অঙ্গ। সাড়া প্রদানকারী অঙ্গ। ঠিক আছে, সিম্পল। এইভাবে তোমরা চিত্রটি একটু এইভাবে আঁকায় দিয়ে আসতে পারো। এইটা আসলে অনেক কঠিন একটা বিষয়। এই চিত্র পরীক্ষার হলে এই শর্ট টাইমের মধ্যে আঁকানো সম্ভব না। তোমরা চাইলে এইভাবে আঁকায় দিয়ে আসতে পারো। এই জিনিসটা আর একটু সুন্দর করে আঁকানো লাগতো। এই জিনিসটা একটু সুন্দর করে আঁকানো লাগতো, আঁকালে বেস্ট হতো। তাতে সমস্যা নেই, এইভাবে আঁকালেও হবে। এটা কি? গ্রাহক অঙ্গ। গ্রাহক অঙ্গ থেকে অনুভূতিবাহী স্নায়ু। অনুভূতিবাহী স্নায়ুর মাধ্যমে কোথায় যাচ্ছে? মেরুরজ্জুতে যাচ্ছে। তারপরে মেরুরজ্জু থেকে আজ্ঞাবাহী স্নায়ুর মাধ্যমে সাড়া প্রদানকারী অঙ্গে চলে আসতেছে। শেষ, সিম্পল বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যে কষ্ট করে ক্লাসগুলো করতেছো, এই কষ্ট করে ক্লাসগুলো করার উদ্দেশ্য কি?
অবশ্যই পরীক্ষাতে ভালো করা, তাই না? অবশ্যই পরীক্ষাতে ভালো করা। এখন আমাদের পরীক্ষা কয়টা আছে? অর্ধবার্ষিক পরীক্ষা আছে, বার্ষিক পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষা আছে, আর হচ্ছে জেএসসি পরীক্ষা আছে। আমাদের মেইন টার্গেট কি? মেইন টার্গেট হচ্ছে জেএসসি। কারণ জেএসসিতে তো বৃত্তি পাওয়া লাগবে, তাই না? জেএসসিতে বৃত্তি পাওয়া লাগবে, বৃত্তি পাওয়াই তো আমাদের মূল টার্গেট। এখন কথা হচ্ছে জেএসসিতে বৃত্তি পাওয়ার জন্য অগোছালোভাবে পড়লে হবে না, অগোছালোভাবে পড়লে হবে না, পড়াটা একটু গোছায় নিয়ে আসা লাগবে। কিভাবে গোছানো লাগবে? সর্বপ্রথম তোমাকে বইটা একদম এ টু জেড, বইটা একদম এ টু জেড, যেই বোর্ড বই আছে আমাদের বিজ্ঞান, বিশ্ব পরিচয়, আইসিটি, যে বইগুলো আছে এই বইগুলো এ টু জেড পড়া লাগবে। প্রত্যেকটা পৃষ্ঠা পড়া লাগবে এবং প্রত্যেকটা পৃষ্ঠা থেকে ইম্পর্ট্যান্ট লাইনগুলো দাগায় নেওয়া লাগবে, ঠিক আছে? দাগানো লাগবে, ইম্পর্ট্যান্ট লাইনগুলো দাগায় ফেলা লাগবে। এইভাবে সবগুলো চ্যাপ্টার শেষ করা লাগবে, সবগুলো চ্যাপ্টার। এখন খালি কি দাগায় রাখলেই হবে? না, বই প্রথমে দাগায় ফেলা লাগবে। তারপরে ধরো তুমি একটা চ্যাপ্টার পড়ছো, ওই চ্যাপ্টারের বইটা দাগায় ফেলছো, এরপরে তোমার গাইডে যাওয়া লাগবে। গাইড থেকে যত এমসিকিউ আছে সব সলভ করে ফেলা লাগবে এবং বিগত বছরের কোশ্চেন যেগুলো থাকবে সেগুলোকে গুরুত্ব দেওয়া লাগবে, ঠিক আছে? পাস্ট কোশ্চেনগুলোকে গুরুত্ব দেওয়া লাগবে, পাস্ট কোশ্চেনকে। সেমভাবে সিকিউ এর ক্ষেত্রেও সেম, পাস্ট কোশ্চেনগুলো মারাত্মক ইম্পর্টেন্ট এবং তোমার পাস্ট কোশ্চেনের টাইপ থেকে আসবে, ঠিক আছে? এরপরে থাকতেছে হচ্ছে শর্ট কোশ্চেন। তুমি যখন এই বইটা যখন সুন্দর করে পড়বা তোমার অটো শর্ট কোশ্চেন হয়ে যাবে, ঠিক আছে? এই পদ্ধতিতে তোমার বইয়ের সবগুলো চ্যাপ্টার শেষ করা লাগবে এবং খালি তুমি একবার করে পড়ে শেষ করে রাখলা তাহলে হবে না। রিভাইজ ছাড়া এগুলো পড়ে কোনো লাভ হবে না। এখন কথা হয়েছে, ম্যাক্সিমাম স্টুডেন্টরা ধরতেই পারে না যে হচ্ছে কোন এমসিকিউগুলো ইম্পর্টেন্ট এবং কোন সিকিউগুলো ইম্পর্টেন্ট, এমসিকিউগুলো আসলে কিভাবে সলভ করা উচিত, সিকিউগুলো কিভাবে সলভ করা উচিত। সিকিউ বলতে ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীলের কথা বলতেছি। কিভাবে সলভ করা উচিত, বইটা কিভাবে দাগানো উচিত, ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে না। বইয়ের প্রত্যেকটা লাইন হুবহু মুখস্থ করতে যায়, হুবহু মুখস্থ করে, হুবহু বানান কি লিখলাম, হুবহু প্রত্যেকটা লাইন মুখস্থ করতে যায়। এটা কখনোই পসিবল না, মুখস্থ করে তুমি মুখস্থ রাখতেও পারবে না। এর জন্য গোছানো ওয়েতে শুধুমাত্র ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই দেখানো লাগবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা এইভাবে গোছানো ওয়েতে যদি নিজেরা পড়তে পারো তাহলে তো অনেক ভালো। আর যদি নিজেরা না পড়তে পারো তাহলে তোমরা আমাদের এই কোর্সটাতে জয়েন হতে পারো। দেখো, বিগত বছর আমাদের এই কোর্সে প্রায় 300-র উপরে স্টুডেন্ট যুক্ত ছিল। এই কোর্সটা হচ্ছে আমাদের বিজ্ঞান, বিশ্ব পরিচয় ও আইসিটির। দেখো 300-র মতো স্টুডেন্ট যুক্ত ছিল এবং অনেকেই বৃত্তি পাইছে, ঠিক আছে? এবং তারা দেখো যে আমাদেরকে জানাইছে পুরো মতিঝিল থানায়ও দ্বিতীয় স্থান অধিকার করছে। এরপরে আরও আছে, এই যে এ তো অনেক খুশি। এরকম অনেকেই বৃত্তি পাইছে, সবাই আমাদেরকে জানাইছে, ঠিক আছে? এখন তোমরা কি চাও যে এইভাবে গোছানো বইতে প্রিপারেশনটা নিতে? এভাবে গোছানো ওয়েতে বৃত্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া লাগবে এবং এটা এখন থেকেই শুরু করা লাগবে। এই যে এইখানে কোন কোন সাবজেক্ট পড়ানো হবে, এখানে বিশ্ব পরিচয় SBI 2.0 আমাদের এই কোর্সটা, ঠিক আছে? কোর্সের নাম কি? SBI 2.0। এখানে সায়েন্স মানে বিজ্ঞান, বিশ্ব পরিচয়, আইসিটি, 3টা সাবজেক্ট এবং একদম A to Z কভার করে দেওয়া হবে। 3টা সাবজেক্ট একদম A to Z আমি তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য MCQ, তারপরে হচ্ছে সিকিউ, শর্ট কোশ্চেন এবং হচ্ছে দাগানো বই সব কিছু। এখন তাহলে বলো, এরকম একটা গোছানো কোর্সে অবশ্যই তোমার ভর্তি হয়ে তোমার বিজ্ঞান, বিশ্ব পরিচয় এবং আইসিডি এই 3টা প্রিপারেশন কমপ্লিট করে ফেলা উচিত। অতি শীঘ্রই ভর্তি হয়ে যাও। এবং আমাদের এই কোর্সের মূল্য ছিল হচ্ছে 1000 টাকা, কিন্তু এখন ডিসকাউন্টে 699 টাকাতে ভর্তি হতে পারবো এবং এই ডিসকাউন্ট বেশি দিন কিন্তু থাকবে না, 699 টাকাতে, ঠিক আছে? ভর্তি হওয়ার জন্য কী কল লাগবে? জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিবা বা সরাসরি কল দিবা বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, ঠিক আছে? তো আজকের ক্লাসে এতটুকুই। নেক্সট ক্লাসের মাধ্যমে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আমরা সৃজনশীল সলভ করার সময় এবার একটু আমরা যখন এইবার সৃজনশীলটা সলভ করবো তখন আমাদের একটু ব্রডলি পড়া লাগবে, কারণ এই চ্যাপ্টারটা একটু কঠিন টাইপ। কিছু সৃজনশীল আমাদের মুখস্থ করা লাগবে, ঠিক আছে? তো আশা করি আজকের ক্লাসটা কঠিন লাগছে, কারণ ক্লাসটা তেমন একটা বোঝার মতো বোঝাটা এতটা সোজা ছিল না। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।